দেশজুড়ে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা, তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চুক্তি ৩ বছরে মিয়ানমারে ফিরেনি একজন রোহিঙ্গাও। চীনের উদ্যোগে আগামীকাল বসছে ত্রিপক্ষীয় বৈঠক, বর্ষার আগে প্রত্যাবাসন শুরুর আশা। ৪০০ ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি, ৪,০০০ শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি। ১ দশকের মধ্যে সারা দেশে হবে ১০০টি ইকোনমিক জোন। কোভিডের লাগাম টানতে ব্রিটেনে আজ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা, চীনে আবারও বাড়ছে সংক্রমণ, কঠোর বিধিনিষেধ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহমুদা মনি। তীব্র শীতে বিপর্যস্ত দেশের উত্তরাঞ্চল, মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। শীতের খবর জানাতে এই মুহূর্তে গাইবান্ধা রেলগেট এলাকায় আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে একেবারেই হিমালয় ঘেঁষা উত্তরের যে জনপদ, সেই উত্তরের জনপদের একটি জেলা হচ্ছে গাইবান্ধা। এই গাইবান্ধায় শীতের তীব্রতা গত ৩ দিন ধরে কিন্তু ক্রমেই বেড়েই চলছে। আপনাকে যদি বলি যে এই শীতের হানায় অনেকটাই কিন্তু এই অঞ্চলের মানুষ ইতিমধ্যেই কাবু হয়ে পড়েছে বলা চলে। কারণ হাড় কাঁপা এই শীতে এই অঞ্চলের যে বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটাই অসহনীয় হয়ে উঠছে তাদের এই শীতের তীব্রতা, শীতের মাত্রা। আপনাকে বলে রাখি যে গাইবান্ধা জেলা বিশেষ করে বেশ কয়েকটি নদ নদী বেষ্টিত জেলা হওয়ার কারণে আপনার হচ্ছে যে এই অঞ্চলে অনেকগুলো চরাঞ্চল আছে, বিশেষ করে ১৬৫টি চর এবং দ্বীপচর আছে। এসব চর দ্বীপচরে কয়েক লাখ মানুষ বসবাস করে, যাদের শীতের তীব্রতাটা কিন্তু অনেক বেশি। আপনাকে যদি বলি, আপনি নিশ্চয়ই গাইবান্ধা শহরে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। গত ৩ দিন ধরে কিন্তু গাইবান্ধায় সূর্যের দেখা মিলছে না। এর মধ্যে মানুষজন অনেকটা যারা সামর্থ্যবান তারা শীতের কাপড় পরে বের হয়েছেন, আর যাদের সামর্থ্য নেই, যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করে দুর্বিষহ জীবনযাপন করছেন। আপনি দেখছেন যে শিশুরা রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছে, এই শীতের মধ্যেও তাদের শীতের তেমন কোনো পোশাক নেই। এমনিভাবে আসলে যারা অসহায় দুস্থ সেই মানুষগুলোর কিন্তু কষ্টের সীমা নেই। এখনও তীব্র কুয়াশায়, ঘন কুয়াশায় পথঘাট ছেয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে রেল চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে, আপনার অন্যান্য যানবাহনও কিন্তু হেডলাইট জ্বালিয়ে দিনের বেলাতেও চলাচল করতে আমরা দেখেছি। তো এই শীতের তীব্রতা ক্রমেই বাড়ার কারণে আপনার যে শীতজনিত বিভিন্ন রোগ ব্যাধি আছে, বিশেষ করে শিশু ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত বিভিন্ন রোগের প্রকোপও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তবে আমরা গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানি যে সরকারিভাবে তারা কয়েক দফায় যে পরিমাণ শীতবস্ত্র বরাদ্দ পেয়েছেন সেই শীতবস্ত্রগুলো তারা ইতিমধ্যেই বিতরণ করেছেন। তবে তা মানে চাহিদার তুলনায় অনেকটাই কম, এবং বিভিন্ন বেসরকারি সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধা থেকে শীতের সব শেষ খবর। গাইবান্ধা রেলগেট এলাকা থেকে শীতের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। তীব্র শীতের রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ, মনি, সপ্তাহ জুড়ে সারা দেশে শীতের তীব্রতা থাকলেও গত রাত থেকে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে রাজধানীতে। আমরা সকালে দেখেছি যে সূর্যের দেখা এখন পর্যন্ত তেমন একটা মিলে নাই, এবং আমরা দেখেছি যে কুয়াশাচ্ছন্ন ঢাকা এবং শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে, এবং এর প্রভাব কিন্তু বিভিন্ন হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকেই ঢাকা শিশু হাসপাতালে আছি, সেখানে দেখছি যে অসংখ্য শিশুদের নিয়ে তাদের অভিভাবক, বাবা মায়েরা আসলে এখানে এসেছেন, এবং এদের মধ্যে 3 ধরনের রোগীর প্রকোপ উপস্থিতি বেড়েছে। চিকিৎসকরা যেটি নিশ্চিত করেছেন যে রোগীরা ডায়রিয়া নিয়ে আসছেন, ব্রঙ্কিওলাইটিস রোগ নিয়ে আসছেন, এবং সব থেকে বেশি আসছেন এটির পাশাপাশি নিউমোনিয়া নিয়ে আসলে রোগীরা এখানে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসকরা বলছেন যে এই রোগগুলোর কারণে যে বড় ধরনের চিকিৎসা ব্যবস্থার প্রয়োজন, সেটির থেকেও সব থেকে বেশি প্রয়োজন সতর্কতা এবং সচেতনতা। অভিভাবকরা, শিশুরা যেন এই ঠান্ডা বাতাস যেন তার গায়ে না
না লাগে অথবা কি ধরনের পোশাক তার শরীরে পরানো হচ্ছে সেটি যেমন গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো বারবার বলার চেষ্টা করছেন। এবং মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে শিশুদের বেশি জোর দেওয়া হচ্ছে কৃত্রিম কোনো দুধ অথবা অন্য উপায়ে দুধ খাওয়ানোর থেকে। এছাড়া আপনাকে বলি যে এখানে যে শিশু অ্যাজমা সেন্টার রয়েছে, শিশু হাসপাতালের মধ্যে এই অ্যাজমা সেন্টারে রোগীদের সংখ্যা কিন্তু অনেক বেশি, যদিও এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি সকালে যেমন বলেছি যে জরুরি বিভাগে বা চিকিৎসা সেভাবে শুরু হয় নাই, শিশু অ্যাজমা সেন্টারেও কিন্তু আমরা এখন পর্যন্ত চিকিৎসা শুরু হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। এটি ছাড়াও আপনাকে বলি যে শিশুদের মধ্যে যারা এসেছেন তারা হঠাৎ করে আতঙ্কিত হয়েছেন, কারণ 2-1 দিনের মধ্যে শীতের তীব্রতা বাড়ার কারণে কিন্তু রোগীদের উপস্থিতি বেশি, মায়েরা অনেকাংশে ভয় পাচ্ছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলেছেন যে এখন পর্যন্ত কোনো শয্যায় যেমন ফাঁকা নাই, উপস্থিতি কিছুটা কমে গিয়েছিল। আজকে যে শীত পড়েছে রাজধানীতে, এই প্রভাবটি কিন্তু পড়তে আরো কয়েকদিন সময় লাগবে, কারণ হয়তো যে রোগীরা কাল পরশুর পর থেকে আরো হয়তো ভিড় বাড়তে থাকবে। এবং নিউমোনিয়ার বিষয়টি যেটি বলছে যে যেটি কখনো কখনো প্রাণ সংহারী হয়ে থাকে, নিউমোনিয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত 125 জন নিউমোনিয়ার রোগী শিশু হাসপাতালে ভর্তি আছে। এবং আইসিইউর খবর নিয়েও যেটি জেনেছি যে তারা যেটি বলছেন যে নিউমোনিয়ার কারণে যে কিছু কিছু জটিলতা সৃষ্টি হচ্ছে, আইসিইউর প্রয়োজন হচ্ছে, তবে পর্যাপ্ত আইসিইউ কিন্তু শিশু হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারছে না, এখন পর্যন্ত পারেনি। তবে চিকিৎসকরা বারবারই বলছেন যে শিশুদেরকে সতর্কতার মধ্যে রাখা, ঠান্ডা লাগতে না দেয়া, সূর্যের আলোতে রাখা এবং সামগ্রিক ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা। তো এই ছিল এখানকার সবশেষ খবর। মনি। ঢাকা শিশু হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন রিপোর্টার মুজাহিদ শুভ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। যাত্রী নিয়ে মাছ নদীতে আটকা পড়েছে 4টি ফেরি। ঘাট কর্তৃপক্ষ জানায় কুয়াশা বাড়ায় রোববার রাত 12টার পর থেকে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এক পর্যায়ে নদী চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাঝ নদীতে যাত্রী নিয়ে আটকা পড়ে 4টি ফেরি। অন্যদিকে পারাপারের অপেক্ষায় উভয় ঘাটে জমতে থাকে গাড়ি। সব মিলিয়ে চরম দুর্ভোগে সাধারণ যাত্রী ও চালকরা। এখনও ফেরি বন্ধ, প্রচণ্ড কুয়াশার কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। এখানে প্রচুর যানজট, ফেরি ছাড়তে আসে না, আমরা অনেক কষ্ট করতেছি শীতের ভিতরে। শীতে আমাদের চলাফেরা অনেক কষ্ট হচ্ছে, গাড়ির ভিতরে কষ্ট হচ্ছে, চলাচলে যাইতে পারতেছি না, অনেক যানজট। এদিকে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাছ নদীতে যাত্রী নিয়ে আটকে পড়েছে 5টি ফেরি। এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। নাসিরউদ্দিন উজ্জ্বল। ভোর 4:30 থেকে ফেরি বন্ধ হয়ে গিয়েছে এবং মাঝ পথে এই কনকনে শীতের মধ্যে কিন্তু হাজারো যাত্রী সহ 6টি ফেরি আটকা পড়ে আছে এবং দুপারে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। সেখানে কিন্তু নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু অবর্ণনীয়। এবং ঘাটের যেসব ফেরিগুলো নোঙ্গর করে আছে সেই ফেরিগুলোতে এই যে বিভিন্ন যানবাহন ভরে রেখেছে কিন্তু সেটি কিন্তু অবর্ণনীয়। এবং ঘাটে যেসব ফেরিগুলো নোঙ্গর করে আছে সেই ফেরিগুলোতে যে বিভিন্ন যানবাহন ভরে রেখেছে, কিন্তু এই কুয়াশা না কাটবার কারণে কিন্তু সেটি চালু করে যাচ্ছে না। বিআইডব্লিউটিএ এবং টিসি যারা এখানে কর্মকর্তা আছেন, টিসির যিনি ম্যানেজার তিনি বলছিলেন যে এই কুয়াশার চাদরে পুরো রুট ঢাকা পড়েছে এবং ঢাকা পড়ে যাবার কারণে কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলেন না, সেখানে কিন্তু দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ করে দিয়েছেন। এবং এই রুটে কিন্তু 17টি ফেরি চলাচল করে, তার মধ্যে 16টি ফেরি চলাচল করছিল। এই যে ঘন কুয়াশা, সেই যে এখানে যে ফগ লাইট স্থাপনের একটি সিদ্ধান্ত ছিল এবং এখানে যেসব ফেরি চলছে তার মধ্যে 2-1টি ফেরির মধ্যে ফগ লাইট লাগানো রয়েছে, কিন্তু তারা বলছিলেন যে এই ফগ লাইটে কিন্তু তারা এখানে কোনো কার্যকারিতা পাচ্ছেন না বলেই কিন্তু এই ঘন কুয়াশার মধ্যে তারা এই
ফকলাইট ব্যবহার করে এখানে ফেরি চলাচল করাতে পারছেন না, এবং এখানে যে সব যাত্রী দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তারা বলছিলেন যে পদ্মা সেতু চালু হতে আরো হয়তো বছরখানেক লেগে যাবে, কিন্তু এর আগে যে এই মানুষের দুর্ভোগ, 21টি জেলার মানুষের যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়, সেই দুর্ভোগকে যে পরিস্থিতি সেটির জন্য কিন্তু তারা বলছিলেন যে আধুনিক এই যুগে যাতে ফকলাইট ব্যবহার সহ অন্যান্য যেই আধুনিক ব্যবস্থা আছে সেটি করলে কিন্তু তাদের দুর্ভোগ কমে যেতে পারে। এবং এই যে যেসব যানবাহন অপেক্ষা করছে তার মধ্যে কিন্তু পণ্যবাহী বহু যানবাহন রয়েছে, সেগুলো বলছেন যে তাদের এই এখানকার স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে, যে এই যথাসময়ে এসব পণ্য গন্তব্যে না পৌঁছাতে পারবার কারণে, এবং এখানকার যে উৎপাদিত অনেক কৃষি পণ্য রয়েছে সেগুলো নিয়েও কিন্তু অনেক ট্রাক এখানে অপেক্ষা করছে। এই যে এই শিমুলিয়া ঘাটের যে এই দুর্ভোগ এবং এই ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল যে ব্যাহত হচ্ছে, এবং এখানকার ফেরি পরিস্থিতির এই ছিল সর্বশেষ। মনি, শিমুলিয়া ঘাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন নাসিরউদ্দিন উজ্জ্বল। কথা ছিল প্রতি সপ্তাহে মিয়ানমারে ফিরে যাবে ১৫০০ রোহিঙ্গা। সেই হিসেবে চুক্তির ২ বছরের মধ্যে ফিরে যাবে সবাই, কিন্তু ৩ বছর পর ফিরেনি একজনও। এই অবস্থায় নতুন করে করণীয় ঠিক করতে আগামীকাল ভার্চুয়ালি বসছে ত্রিপক্ষীয় বৈঠক। চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে এই বৈঠক নিয়ে আশাবাদী কূটনীতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী বর্ষার আগে শুরু করতে হবে প্রত্যাবর্তন। এহসান জুয়েলের রিপোর্ট। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ শুরুর ৩ মাসের মাথায় মিয়ানমারের রাজধানী নাইপিদোতে হয় দুই দেশের চুক্তি। সেই অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি মাস থেকে শুরু হওয়ার কথা রোহিঙ্গাদের ফিরে যাওয়া। কাগজপত্র যাচাই শেষে ওই বছরের ১৫ই নভেম্বর এবং ২০১৯ সালের ২২ আগস্ট ২ দফা আনুষ্ঠানিক ঘোষণার পরও শুরু হয়নি রোহিঙ্গাদের ফেরত পাঠানো। এখন পর্যন্ত ৬ দফায় মিয়ানমারের কাছে ৮,৩৫,০০০ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে যাচাই বাছাই করে ৪৬,০০০ রোহিঙ্গার তালিকা ফেরত পাঠালেও সে তালিকায় এক পরিবারের একজন আছেন তো অন্যজন নেই। এ অবস্থায় মঙ্গলবার অনুষ্ঠেয় বাংলাদেশ ও মিয়ানমারের বৈঠকে মধ্যস্থতা করছে চীন। মিটিংয়ে যদি দেখা যায় যে না, এটা গতানুগতিক আগের মতনই হয়েছে, তখন স্বাভাবিকভাবে আমি মনে করি আন্তর্জাতিক পর্যায়ে মিয়ানমারের উপর তো প্রেশার বাড়বেই, তার সাথে চীনের উপরেও প্রেশারটা বাড়বে। সেটা চীন কেন নিতে চাইবে? তো সেই জায়গায় আমার মনে দৃষ্টি দেখা দরকার যে আসলেই বড় ধরনের কোনো পরিবর্তন আসছে কিনা। চীন যদি এই রোডম্যাপে অংশীদার হয় যে আগামী সময় নেই, যে ৩ বছরের মধ্যে এই ৮ লাখ লোককে ফেরত নেওয়া হবে, এইভাবে শুরু হবে অমুক সময়, তারপরে এই পর্যায়ে প্রতিদিন এইরকম লোক যাবে এবং ৮ লাখ লোক এতদিনে চলে যাবে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে মিয়ানমারকে কতটুকু রাজি করানো যায় তার অনেকটাই নির্ভর করে দেশটির উপর চীন কতটা চাপ তৈরি করে। বাস্তবতা হলো এখন পর্যন্ত রাখাইনে পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে মিয়ানমার। এ অবস্থায় রোহিঙ্গাদের একটি দলকে রাখাইন পরিদর্শনের ব্যবস্থা করতে নাইপিদোকে প্রস্তাব দেবে ঢাকা। এর ফলে রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনের ব্যাপারে আত্মবিশ্বাস তৈরি হবে বলে আশাবাদী বাংলাদেশ। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। গভীর বঙ্গোপসাগর থেকে মাটি এনে উপকূলে গড়ে তোলা হয়েছে ৩১,০০০ একর একেবারে নতুন ভূমি। তবে লক্ষ্যমাত্রায় রয়েছে আরও অন্তত ২০,০০০ একর। এভাবেই সাগরের মাটিতে তিলে তিলে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ শিল্পনগর। এখানে গড়ে তোলা হবে কয়েক হাজার শিল্প কারখানা। নুরজামাল আতিকের ক্যামেরায় কমলদের ২ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। মাত্র ২ বছর আগে ৫০০ একর নতুন ভূমি পাওয়ার আশা নিয়ে যাত্রা শুরু হয়েছিল এ প্রকল্পের, কিন্তু দিন যতই গড়াচ্ছে ততই চিত্র পাল্টে যাচ্ছে বঙ্গবন্ধু শিল্পনগরের। কোথাও স্টিল স্ট্রাকচারে, আবার কোথাও পাকা ভিতের মধ্য দিয়ে গড়ে উঠছে শিল্প কারখানার স্থাপনা। বঙ্গোপসাগরের মিরেশ্বরের উপকূলবর্তী এলাকায় রাখা হয়েছে অন্তত ৪০০ ড্রেজার, আর সেখানে কর্মরত রয়েছে ৪,০০০ শ্রমিক। এই ৪,০০০ শ্রমিক দিনরাত ২৪ ঘন্টা গভীর সাগর থেকে মাটি কেটে এনে ফেলছে বঙ্গবন্ধু শিল্পনগরে। সাগরের মাটি দিয়ে ভূমি তৈরি হতেই বুঝিয়ে দেওয়া হচ্ছে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে একক দেশ হিসেবে ভারতকে ১২০০ একর, সংস্থা হিসেবে ব্যবজাকে ১১৫০ একর, বিজিএমইএ, বসুন্ধরা এবং পিএসপিকে দেওয়া হয়েছে ৫০০ একর করে জায়গা।
একইভাবে এখানে অন্তর্ভুক্ত হবে ফেনী, নোয়াখালী এবং সন্দ্বীপের কিছু অংশ। এই জোনগুলোকেও আপনার দ্বিতীয় ফেজে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে অন্তর্ভুক্ত করতে চায়, যাতে ভবিষ্যতে এটা একটা ইউ-শেপড সি ফ্রন্ট জোন হবে। ড্রেজারের মাধ্যমে সাগর থেকে আনা মাটি সমান করা হচ্ছে, আবার সেই মাটি সমান করতে কাজ করছে শত শত সাধারণ ট্রাক, ড্রাম ট্রাক এবং বুলডোজারের মতো ভারী ভারী যন্ত্রপাতি। ডেভেলপমেন্টটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং আদার্স ফ্যাসিলিটিসগুলো, পাওয়ার প্ল্যান্ট, রোড ইনফ্রাস্ট্রাকচার সরকারিভাবে, এবং এনকারেজ করা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য। আমরা কয়েল ফর্মে এইচআর কয়েল নিয়ে আসবো। এইচআর কয়েল এসে আমাদের এগুলি ফ্ল্যাট করে কাস্টমাইজ করে যার যা রিকোয়ারমেন্ট, বিভিন্ন শেপ, বিভিন্ন সাইজ, ওই আমরা মার্কেটিং করব। আগামী 7 থেকে 8 বছরের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম পর্যায়ে 11টি ইকোনমিক জোন 2023 সালে উৎপাদনে যাবে, দ্বিতীয় পর্যায়ে 2030 সালে 28টি এবং 2041 সালে সবগুলো ইকোনমিক জোনকে উৎপাদনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন ধরনের করোনা সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে আজ থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটিতে ভ্রমণের আগে অবশ্যই কোভিড পরীক্ষা নেগেটিভ সনদ দেখাতে হবে। ব্রিটেনে প্রবেশের পর থাকতে হবে 10 দিনের কোয়ারেন্টাইনে। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। করোনার দ্বিতীয় থাবায় বিপর্যস্ত ব্রিটেনের সাথে আগে থেকে অর্ধ শতাধিক দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এবার সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন এই নিষেধাজ্ঞা কমপক্ষে আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে বলেও জানান তিনি। We will also temporarily close all travel corridors. তবে ফ্লাইট কিংবা সীমান্ত যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন না করে ভাইরাসের ভয়াবহতা থেকে ব্রিটেনবাসীকে বাঁচাতে সরকারের এই পদক্ষেপ কতটুকু কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ব্রিটেনবাসী আছেন। হঠাৎ করে এরকম তড়িৎগতিতে একটা সিদ্ধান্ত এইসব বহির্বিশ্বে যেরকম যে ব্রিটেনবাসীরা অবস্থান করছেন তাদেরকে তাদের ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে দেয়া হতো, এবং এতে মেন্টাল ওয়েলবিং এবং ফ্যামিলির উপর একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট এসে পড়তো। নতুন নিয়ম অনুযায়ী সোমবার থেকে যারা যুক্তরাজ্যে যাবেন তাদের 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, যদি না তাদের 5 দিন পর নেগেটিভ রেজাল্ট আসে। করোনার তাণ্ডবে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগকে। প্রতি 30 সেকেন্ডে একজন রোগী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হঠাৎ করে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে। দেশটির হেবে, হেলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে গেল কিছুদিন ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবেলায় নতুন করে বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে চলমান টিকা কর্মসূচির মধ্যে আরও অবনতি হয়েছে ইউরোপের করোনা পরিস্থিতির। বিশ্বের বিভিন্ন দেশে গণহারে চলছে টিকাদান কার্যক্রম, তবু থেমে নেই সংক্রমণ। প্রতিনিয়তই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যেখান থেকে ভাইরাসটির সূত্রপাত, করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে সেই চীনেও। দেশটিতে কিছুদিন ধরেই আশঙ্কাজনক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। গেল ডিসেম্বরে যেখানে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ছিল 300-র মতো, সেখানে জানুয়ারির প্রথম থেকেই তা বেড়ে দ্বিগুণ হয়। সবশেষ গেল 3 দিনে দেশটিতে প্রতিদিন শনাক্ত হচ্ছে 1000-এর বেশি। এর মধ্যে পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে হেবেই প্রদেশে। এছাড়াও সংক্রমণ বাড়ছে রাজধানী বেইজিং সহ হেইলংজিয়াং, জিলিন সহ বিভিন্ন প্রদেশে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে কঠোর বিধিনিষেধ জারি সহ নানা পদক্ষেপ নিয়েছে বিভিন্ন প্রদেশের স্থানীয় প্রশাসন। বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যাও। আমি 6 দিন হলো এখানে কোয়ারেন্টাইনে আছি। এখানকার ব্যবস্থাপনাও বেশ ভালো। আশা করছি শিগগিরই আমরা করোনাকে বিদায় দিতে পারবো। প্রথম যখন উহানে করোনা ছড়িয়ে পড়ে তখন এই হেবেই জনগণ তাদের পাশে ছিল। আমি আশা করব এবার উহানের মানুষও হেবেই এর জনগণের পাশে থাকবে, সহায়তা হাত বাড়িয়ে দেবে। এদিকে টিকা কার্যক্রম চললেও কোভিড পরিস্থিতির অবনতি হয়েছে ইউরোপেও। রাশিয়ায় রোববার একদিনে মারা গেছেন প্রায় 500, আক্রান্ত হয়েছেন 23,000-এর বেশি। এছাড়াও ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 70,000। রোববার একদিনে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত 150। অন্য কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
দেশজুড়ে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, ঘন কুয়াশা আর হিম বাতাসে স্থবিরতা, তীব্র শীতে হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চুক্তি 3 বছরে মিয়ানমারে ফেরেনি একজন রোহিঙ্গাও, চীনের উদ্যোগে আগামীকাল বসছে ত্রিপক্ষীয় বৈঠক, বর্ষার আগে প্রত্যাবাসন শুরুর আশা। এবং 400 ড্রেজার সাগর থেকে দিনরাত তুলছে মাটি, 4000 শ্রমিক চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে তুলছেন নতুন ভূমি, 1 দশকের মধ্যে সারা দেশে হবে 100টি ইকোনমিক জোন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।